প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার শাহ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজ টিভির নিয়মিত আয়োজন ঘটনা প্রবাহ অনুষ্ঠানে। ঘটনা প্রবাহ, ঘটনার পেছনের ঘটনা এবং সমসাময়িক বিষয়কে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই আয়োজন। তারই ধারাবাহিকতায় বরাবরের মতো আমাদের আজকের বিষয় নির্ধারণ হয়েছে করোনা দুর্যোগ বাংলাদেশ প্রেক্ষিত, সেই সাথে চিকিৎসক সুরক্ষা। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত আছেন ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন, প্রাক্তন সংসদ সদস্য, ঢাকা 7 আসন, কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ, সভাপতি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন। প্রিয় দর্শক, চলুন পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে, আজকের এই পর্বে অংশ নেওয়ার জন্য। কেমন আছেন আপনি? কেমন আছে আপনার স্বাস্থ্য বিভাগ? ইনশাল্লাহ ভালোই আছি আমি। আমাদের স্বাস্থ্য বিভাগের যে অবস্থান নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারছেন যে করোনা ভাইরাসের কারণে আমাদের পুরো স্বাস্থ্য বিভাগ আজকে এই ব্যাপারে খুব চিন্তিত এবং কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি হয়তো আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো। স্যার, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন আপনি সম্মানিত সভাপতি, এখানে চিকিৎসকদের সুরক্ষার বিষয়টির ক্ষেত্রে যদি একটি প্রশ্ন থেকে থাকে সেটি সবার আগে আপনার কাছেই আসবে। আপনি জানেন যে আজকের যে তথ্য মতে, আইডি স্যারের সূত্র মতে, যে 4 জন রোগীর মধ্যে 2 জনই হচ্ছে চিকিৎসক। অর্থাৎ আমরা যদি রেশিও কল্পনা করে থাকি 50% আক্রান্ত হচ্ছে চিকিৎসক, এবং সেই সাথে স্বাস্থ্যকর্মী, নার্সেস তারাও হয়তো এর মধ্যে পড়ে যাবেন। তো বিষয়টা যে একটি চিকিৎসক সমাজের জন্য একটি হুমকি স্বরূপ, সেই বিষয়টাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি কি বিষয় আপনারা স্পেশালি চিকিৎসকদের জন্য গ্রহণ করেছেন? আপনি ঠিকই প্রশ্নটা করেছেন। আজকে এই করোনা ভাইরাস, এটা ট্রিটমেন্টের জন্য, এটা সেবা দেওয়ার জন্য ডাক্তাররা যতই এগিয়ে আসছেন, কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা একটা মারাত্মক ব্যাধি। এই ব্যাধিতে যে কোনো সময় যে কোনো একজন আক্রান্ত হতেই পারে। এবং আপনি যে কথাটা বলেছেন এটা সত্য, যে আজকে আমাদের এর ব্যাপারে আমাদের ডক্টর ফ্লোরা যে কথাটা বলেছেন যে আজকে 4 জন আক্রান্ত হয়েছেন, তার মধ্যে 2 জনই চিকিৎসক, এটা সত্য। তো আমি মনে করি যে আমাদের চিকিৎসকরা যখন চিকিৎসা শাস্ত্রে এসেছে, তারা সিদ্ধান্ত নিয়েছে তারা জনগণের সেবা করবে। সেই সেবার মোতাবেক তারা কাজ করে যাচ্ছে, সার্ভিস দিয়ে যাচ্ছে। তবে এটা তো সত্য, এই করোনা ভাইরাসের আক্রমণে আমাদের চিকিৎসকদের জন্য নিশ্চয়ই একটা নতুন কিছু ভাবা দরকার। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, আমাদের ডিজি অফিস, আমি মনে করি যে আমাদের ডাক্তাররা যখন সেবা দেয়, তারা যখন অসুস্থ হয়ে পড়ে, তারা যখন করোনা ভাইরাসে ইনফেকশনে ভুগে, তখন তাদের জন্য একটু সুরক্ষাভাবে তাদের আলাদাভাবে একটা ট্রিটমেন্টের ব্যবস্থা করা উচিত। এবং যেহেতু ডাক্তার, তাকে আবার সুস্থ হয়ে আবার সেবা দিতে হবে, সেই মানসিকতায় তাদের আলাদা যেভাবে যদি যে তারা যে আইসোলেশনে থাকবে, সেটা যদি আলাদাভাবে হয় তাদের জন্য ভালো হয়। এবং গড়পড়তা যদি সবার সাথে থাকে, নিশ্চয়ই তাদেরও সময় লাগবে, তো সেই সময়ে তারা আবার ভালো হয়ে আবার সেবা দিতে পারে। স্যার, এই বিষয়টা কি স্বাস্থ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে? মোটামুটি আমরা কথা বলেছি, আমাদের এই ব্যাপারেও আলোচনাও করেছি। যেমন ধরুন না যে আমরা বিগত আমাদের যে একটা রোগ এসেছিল, সেই রোগটা ছিল আমাদের ডেঙ্গু। এই ডেঙ্গু জ্বরে আমাদের কিন্তু অনেক চিকিৎসক প্রাণও হারিয়েছে, প্রায় 10-12 জন। এবং তারা যে হারে সেবা দিয়েছে, সরকার তাদের ছুটি বন্ধ করে দিয়েছে। তারা ছুটি বন্ধের ভিতর দিয়ে তারা যথেষ্ট সেবা দিয়েছে। কিন্তু এই যে 12 জন চিকিৎসক প্রাণ দিল, তাদের সুরক্ষার ব্যাপারে ওরকম কিছু হয়েছে বলে, ভালো হয়েছে বলে আমার জানা নেই। তবে আমি বিশ্বাস করি, আমি আমাদের মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা মাননীয় মন্ত্রী মহোদয় সবাইকে বলেছি, এই ব্যাপারে আরও যদি ওপরে কথা বলতে হয় নিশ্চয়ই আমরাও বলবো, আপনারাও বলেন। যেমন কিছুদিন আগে আমি শুনেছি আমাদের কলকাতায়, আমাদের পার্শ্ববর্তী দেশ, বিশেষ করে মমতা মতন মানুষ, তারাও বলেছে যে ডাক্তারদের জন্য একটা ইন্স্যুরেন্স করা দরকার। সেই মোতাবেক তারা ইন্স্যুরেন্সের ব্যবস্থা করেছে। তো আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চয়ই যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সাথে আলাপ করেন, নিশ্চয়ই উনি একটা চিন্তা করবেন। এই কারণে আরও বেশি চিন্তা করবেন
যে আমাদের এই করোনা ভাইরাসের ব্যাপারে উনি অত্যন্ত সজগ। ওনার মনিটরিংয়ের শেষ নেই। উনি 3বার 4বার করে দিনে মনিটরিং করেন, মন্ত্রী মহোদয়ের কাছে জানেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে জানেন, আমাদের কাছে জিজ্ঞাসা করেন। সুতরাং ওনার যে মানসিকতা জনগণের প্রতি এবং আমাদের চিকিৎসকদের প্রতি, নিশ্চয়ই মন্ত্রণালয় যদি এটা আলাপ করে নিশ্চয়ই একটা ভালো অবস্থানে আমরা আসতে পারবো। ডাক্তাররা সেই সেবাটি পাবে বলে আমার বিশ্বাস। স্যার, নিশ্চয়ই আপনার কাছে তথ্য নিশ্চয়ই আছে। আপনি জানেন যে 25শে মার্চ দুপুরে রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় ডাক্তার সুপ্রভ আহমেদ উনি চিকিৎসা শেষে বাসায় ফিরছিলেন। তো হঠাৎ করে পথিমধ্যে কিন্তু একজন পুলিশ অফিসার তাকে থামিয়ে তাকে লাঞ্ছনা করেন। সে যখন চিকিৎসক পরিচয় দেয় যে আমি হসপিটাল থেকে চিকিৎসা সেবা দিয়ে ফিরছি, তারপরও কিন্তু বাকবিতণ্ডা হয় এবং সেখানে তাকে প্রহার করার একটি বিষয় এসেছে এবং তিনি সামাজিক মাধ্যমে কিন্তু একটি স্ট্যাটাসও দিয়েছে। এবং আরও একটি ঘটনা, দুঃখজনক ঘটনা ঘটেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন চিকিৎসক, তিনি সহকারী অধ্যাপক, তিনি ক্যান্টনমেন্ট দিয়ে তার বাসার দিকে যাচ্ছিলেন, তাকে সেখান দিয়ে যেতে দেননি। এবং আরও একটি দুঃখজনক ঘটনা জানিয়ে রাখি আপনাকে যে একজন চিকিৎসক ঢাকা মেডিকেল থেকে চিকিৎসা সেবা দিয়ে বাসায় ফিরছেন, সেই বাড়িওয়ালা তাকে ঢুকতে দেননি, তাকে বাড়ি ছেড়ে দিতে বলেছেন, ভাড়া মানে সে বাসায় ঢুকতে দেবেন এরকম একটি হুমকি দিয়েছেন। এটি কিন্তু স্বয়ং অধ্যাপক ডাক্তার খান আবুল কালাম আজাদ, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, তিনি বিষয়টি আমাদেরকে জানিয়েছেন। এই যেরকম একটি মহামারী, একটি বৈশ্বিক মহামারী যেখানে মোকাবেলা করছে চিকিৎসকরা, চীনে প্রতিদিন 3বার সেখানে চিকিৎসকদেরকে বীরের সম্মাননা দিয়ে তাদের উদ্দেশ্যে গান করা হচ্ছে, স্যালুট দেওয়া হচ্ছে ইটালিতে। সেই জায়গাটাতে দিন শেষে যখন চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা এইরকম একটি যুদ্ধে মুখোমুখি দাঁড়িয়ে আছে, তাদেরকে যখন সামাজিকভাবে এভাবে হেয় প্রতিপন্ন করা হয়, তখন কি তাদের মনোবল ভেঙে পড়ে না? একজন চিকিৎসক সমাজের নেতা হিসেবে আপনার এই ক্ষেত্রে কি বলার আছে? অবশ্যই আপনি একটা সাংঘাতিক কথা বলেছেন, এটা বাস্তব। যেমন আমাদের এক ডাক্তার সেবা দিয়ে বাসায় যাচ্ছে, কিংবা একজন সেবা ঠিক মতন দিচ্ছে কি না আমি শুনে অবাক হয়ে গেছি। আমাদের মন্ত্রণালয়ের ডিএস উনি একটা স্ট্যাটাস দিয়েছেন, বলেছেন যে যারা কাজ ঠিক মতন করছে না সামনে পুলিশ স্টেশনে কিংবা খবর দেন, তারা ধরবে। এটা খুব দুঃখজনক। আমাদের চিকিৎসক যেমন ফার্স্ট ক্লাস সিটিজেনশিপের নাগরিক, ওনারাও কিন্তু তাই। উনি এই কথাটা বলতে পারেন না। এবং এই কথা শোনার পরে আমি সচিবের সাথে, আর ফার্স্টে আমি মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলেছি। মন্ত্রী মহোদয় আমাকে বলেছেন যে আমি এই ব্যাপারটা ঠিক জানি না, আমি জেনে আপনাকে বলবো। তিনি তৎক্ষণাৎ হয়তো জেনে সচিব মহোদয়কে বলেছেন আমার সাথে কথা বলতে। সচিব মহোদয় আমাকে ফোন করেছেন, আমাকে ফোন করে উনি খুব দুঃখ প্রকাশ করেছেন, উনি অ্যাপোলজিও চেয়েছেন। সেটা খুব দুঃখজনক। আমি এটা সাথে সাথে উইথড্র করে নিয়েছি শোনার পরে। এবং আমি অবশ্যই আমার ডিপার্টমেন্টে যে শোকজ কিংবা শাস্তি বিধান করতে হয়, আমি সেই ডাক্তারকে, সেই ডিএসকে, নাম সম্ভবত মিসেস রোকেয়া, খুব সম্ভবত, তাকে আমি শোকজ করে জিনিসটা অবশ্যই দেখব। এটা খুবই দুঃখজনক, 1 নম্বর। আর 2 নম্বর, আরও যে দুটো কথা আপনি বলেছেন সেটাও দুঃখজনক। কেন ডাক্তাররা সেবা দিয়ে রাত্রে বাসে যাবে? আজকে তো করোনা ভাইরাসের কারণে সে অনেক রাত্রে যাচ্ছে, কিন্তু এটা তো ঠিক আছে যে আমরা ডে, ইভিনিং, মর্নিং আমরা সেবা দেই জনগণকে। আমার যদি ডিউটি পড়ে ইভিনিংয়ে কিংবা ডিউটি পড়ে নাইটে, আমি সভাপতি কারণে নাইটে কাজ করে ভোরবেলা যাব, ইভিনিংয়ে আসলে আমি অবশ্যই রাত্রে বাসায় যাব। সেটার কারণে যদি কেউ বলেন, কথা বলেন, কিংবা বাড়িওয়ালা যদি বলেন যে আপনি আমার এখানে থাকতে পারবেন না, এটা আরও দুঃখজনক। করোনা ভাইরাসের ট্রিটমেন্টের সেবা দিয়ে ডাক্তাররা যাচ্ছে, উনি মনে করছেন যে ওনার হয়তো ভালো লাগছে না। ওনাকে এটা বুঝতে হবে যে চিকিৎসকরা জনগণের সেবা দেয় অনেকটা রিস্ক নিয়ে। এই করোনা ভাইরাসে রুগীর সেবা দিতে যে তারও তো হয়ে যেতে পারে, সেই কারণেও তারপরে তো সে জনগণের সেবা দেয়। সেটা তার মিনিমাম উপলব্ধি করা উচিত। বাড়িওয়ালাই বলেন, আর আইন শৃঙ্খলার মানুষই বলেন, আর বাইরের থেকে যে কোনো মানুষই এই ব্যাপারে কথা বলেন, তাদের এটা বোঝা উচিত। তা আমি বলবো এটা খুব দুঃখজনক। আমি অবশ্যই এই ব্যাপারে আপনাকে বললাম, যেটা ডাক্তার সেবা দিয়ে বেরোচ্ছিল সুব্রত, তার কথা আমি অলরেডি বলেছি এবং আমাকে মন্ত্রণালয় থেকে কথা বলেছে, মন্ত্রী মহোদয় বলেছেন, সচিব মহোদয় বলেছেন। তা আমি বিশ্বাস করি
যে ভবিষ্যতে আর এটা হবে না। স্যার যদি অনেক সময় দেখা যায় যে এই ধরনের ঘটনা কিন্তু প্রায় ঘটে থাকে এবং দুঃখ প্রকাশ করার মধ্য দিয়েই কিন্তু ঘটনাটার নিষ্পত্তি হয়ে যায়, কিন্তু এই ঘটনা কিন্তু ধারাবাহিকভাবেই হচ্ছে। এটার স্থায়ী সমাধানের জন্য, স্থায়ী সুরক্ষার জন্য কেন প্রয়োজনীয় নির্দেশনা আসছে না? না, এটা আপনি খারাপ বলেন নাই, ঠিকই বলেছেন যে নেড়া বেলতলায় বারবার কেন যাবে, তাই না? একটা অবশ্যই। দুর্ঘটনা হয়েছে বলেছেন আমরা দেখব, কিন্তু পরে যদি আবার দুর্ঘটনা হয় নিশ্চয়ই এটা আমরা সেই ব্যবস্থা করব। তো আমি মনে করি যে নেক্সট আমাদের সাথে যখন মন্ত্রণালয় বিএমের পক্ষ থেকে কথা হবে, আমি এই ব্যাপারটা অবশ্যই তুলে একটা সুরাহা করার ব্যবস্থা করব, যাতে বারবার এটা রিপিটেশন না হয়। বারবার যারা চিকিৎসকরা, আমি লাঞ্ছিতই বলবো, আমাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে, এগুলা যদি আর না হয়। আর যদি এগুলা হয় তাহলে নিশ্চয়ই আমরা মনে করব যে ইচ্ছা করে এগুলা করা, তখন আমাদের নিশ্চয়ই কোনো হাতিয়ার আছে। আমি সেই হাতিয়ারের কথাটা আপনাকে বললাম না। আমরা অনেক কিছু করতে পারি, যে কথাটা আপনি একটু আগে বলেছেন, ডাক্তারদের সেবা সন্তুষ্ট হয়ে বিদেশিরা স্যালুট দিচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন, সেরকম মানসিকতা আমাদের হওয়া উচিত এবং আমাদের জনগণ সেইভাবেই তাদের চিত্তায়িত করা উচিত। আমি বিশ্বাস করি ডাক্তারদের এই সেবাটা একটা মহৎ সেবা। সেই ডাক্তাররা এইতে নাও যেতে পারতো, সে যায় রিস্ক নিয়ে, মনের শক্তি নিয়ে, যে আমি জনগণের সেবা করব। এই মানসিকতা ডাক্তার সাহেবদের যেমন আছে, এই মানসিকতা যারা এই ধরনের কথা বলেন তাদেরও থাকা উচিত বলে আমি মনে করি। স্যার এই প্রসঙ্গে আরেকটু আসি যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট পিপিই নিয়ে কিন্তু বেশ কথাবার্তা হচ্ছে এবং এটিও কিন্তু একটি আলোচিত বিষয়, যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আসলে কারা পড়বে, কারা এটা ব্যবহার করবে, এটা নিয়েও কিন্তু অনেক কথা হচ্ছে, অনেক আলোচনা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ সেই চিকিৎসক, নার্সেস, স্বাস্থ্যকর্মী যারা আছেন, অনেকেই কিন্তু এই পিপিটা পাচ্ছে না। পক্ষান্তরে দেখা যাচ্ছে অনেক ব্যাংক কর্মকর্তা, থানার ইউনো কর্মকর্তা, ইউনো অফিস, তারপর ডিসি অফিসের অনেকেই কিন্তু খুব সুন্দর করে সেজেগুজে পিইপি পরে ছবিও কিন্তু সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে। তো সেই জায়গাগুলোতেও কিন্তু একটি আক্ষেপের জায়গা থেকেই যায়, যারা সত্যিকারের যাদের প্রয়োজন তারা পাচ্ছে না, অথচ যাদের খুব কম প্রয়োজন তারা কিন্তু এই জিনিসটা নিয়ে নিচ্ছে। এবং এই যে আমরা জানি যে গতকাল কিন্তু চায়না থেকে কিন্তু বেশ কিছু সরঞ্জাম বাংলাদেশে এসছে, প্রায় 10,000-এর ওপরে আমি যতটুকু জেনেছি যে পিপি সহ মাস্ক, ক্যাপ ইত্যাদি ইত্যাদি এসছে। তো এই বিষয়গুলোকে বন্টন করার জন্য বা এইটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, এই বিষয়গুলো কি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নলেজে আছে? জি, আপনি ঠিকই বলেছেন যে পিপিই এটা কিন্তু আগে আমাদের খুব একটা জানা ছিল না, আমরা ওইভাবে চিত্তায়িত হতে পারি নাই, এই ধরনের রোগ আমাদের কোনো দেশে আসে নাই। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এটা হিউজ লাগার কথা। তা আমি মনে করি যে সরকার নিশ্চয়ই এটা চেষ্টা করছেন। আজ থেকে 2-3 দিন আগে আমি মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলছিলাম, হঠাৎ করে দেখলাম বাংলাদেশে বেশ কয়েকজন ধনাঢ্য ব্যক্তি তারা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলতে এসেছেন যে আমরা নিজ দায়িত্বে, নিজ খরচে আমরা সরকারের এই অবস্থাতে আমরা পিপিই আমরা দিতে চাই, আপনি এ ব্যাপারে কী বলেন? তো মাননীয় মন্ত্রী খুশি হয়েছেন, বলছেন জি আপনারা দিলে আমি খুশি হব, আমি এটা কাজে লাগাতে পারবো। তো তাৎক্ষণিকই আমি দেখলাম 2-3 জন গ্রুপের ধনাঢ্য ব্যক্তিদের আলোচনার ভিতর দিয়ে উনি প্রায় 2.5 লক্ষ পেলেন বলে আমার বিশ্বাস। তো আমি মনে করি যে এই জিনিসগুলো কোথায় যাচ্ছে স্যার? আমি মনে করি যে এই জিনিসগুলো কিন্তু আমাদের উপজেলা পর্যায়ে দেওয়া উচিত। তা আমি আজকে ডিজি সাহেবের সাথে তার মন্ত্রণালয়ে কথা বললাম, তার অফিসে কথা বললাম মহাখালীতে। উনি গতকাল এই ব্যাপারে সবার সাথে টেকনিক্যাল কমিটিদের সাথে কথা বলেছেন, কথা বলে কিভাবে ভাগ করবেন, কিভাবে ডিস্ট্রিবিউশন করবেন, কিভাবে পৌঁছাবেন, এটা উনি চিত্তায়িত করেছেন। তো আমার মনে হয় যে যেমন আমাদের একটা সমস্যা, আরেকটা আমাদের সমস্যা কিডসের। কিডসগুলোর ব্যাপারে তো আমাদের আরও অভিজ্ঞতা ছিল না। তো এই কিডসগুলোও এসেছে, আপনি যেটা বললেন কালকে চায়নার রাষ্ট্রদূত, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, আর আমাদের মহাখালীতে আমাদের ডিজি সাহেব, তারা দুজন এয়ারপোর্টে যেয়ে এগুলা গ্রহণ করেছেন এবং এগুলা কাজে লাগাবার জন্য তারা চিন্তা করছে। তো আমি মনে করি, আমি ওনাদের সাথেও কথা বলেছি, ওনারাও একমত হয়েছেন যে আমাদের যে পুরনো
8টা মেডিকেল কলেজ ছিল বাংলাদেশে। এই পুরনো 8টা মেডিকেল কলেজে তারা এই কিটস আর পিপি পাঠাবেন। এই পাঠানো শেষ হলে এবং এই কিটস তো সবাই ইমপ্লিমেন্ট করতে পারবে না, তাদের একটা ট্রেনিংয়ের দরকার। অবশ্যই। যেমন এই এতদিন মাত্র কিন্তু আমাদের ঢাকায় ওই ফ্লোরার অফিসেই ছিল, ওইখানে চেক আপ হচ্ছিল। তো এখন ডিস্ট্রিক্টে আলোচনা হয়েছে, আমি শুনেছি যে আজকে সকাল থেকে চট্টগ্রামে এটার কাজ আরম্ভ হয়েছে, কিটস টেস্ট করা, এবং কাল পরশুর মধ্যে ময়মনসিংহেরটাও হবে বলে আমার বিশ্বাস। তো এই হিসাবে সব মেডিকেল কলেজগুলো গিয়ে স্ব ডিস্ট্রিক্টের থেকে যদি গ্রামের লোকজন অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে এসে যদি তারা মানে চেক আপ করে দিয়ে যায়, আমার মনে হয় ভালোই হবে। আর পিপি ব্যাপারে ওনারা বলেছেন যে উপজেলা পর্যায়েও পাঠাবেন। তো সবচেয়ে পর্যাপ্ত পরিমাণ এখনও ওনাদের কাছে এসে পৌঁছায় নাই, ওনারা আমাকে বলেছেন। তো ওনাদের কাছে যা যা এসছে ওনারা টেকনিক্যাল কমিটির সাথে আলাপ করে সেগুলো ডিস্ট্রিবিউশন করার জন্য চেষ্টা করছেন। যেমন আমাকে আজকে সকালবেলা এই রংপুর মেডিকেল কলেজে ডাইরেক্টর সাহেব ফোন করেছিলেন। উনি বললেন যে আমরা তো খুব সেভাবে পাইনি, 100টা পেয়েছি, তো আমরা কী করব? আমি ওইটা কাজ পড়ে কাজ আরম্ভ করে দেন, তাহলে নিশ্চয়ই ধাপে ধাপে আরও পৌঁছাবে। এখন কিডসের ব্যাপারটা একটু এই পিপিআইয়ের ব্যাপারটা কিন্তু একটু ব্যতিক্রম ধর্মী আছে। আমি শুনেছি যে পিপিআই এটা ওয়ান টাইম হতে পারে, ওয়ান টাইম হলে কাজ শেষ করলে পরের দিন সকালবেলাতে উনি পড়ে উঠে যেতে পারবেন না। সেই দৃষ্টিকোণ থেকে আমি মনে করেছি যে আমাদের এমন একটা কিছু করা দরকার যেটা আমরা টেকনিক্যাল কারণে আমরা আবার পরিষ্কার করে আবার দিয়ে স্টেরিলাইজেশন করে আমরা আবার যাতে সেক্ষেত্রে চীনের একটি গাইডলাইন ছিল, আমরা যতটুকু জেনেছি যে ওখানে চিকিৎসকদেরকে একটি রোস্টার তৈরি করা হয়েছে, 15 দিন একটি শিফট, যে চিকিৎসকরা 15 দিন হসপিটালেই থাকবেন তারা টানা 15 দিন চিকিৎসা সেবা দিবেন। তারপর আরও একটি সেট আসবে, ওই যারা 15 দিন চিকিৎসা দিল তারা বাসায় চলে যাবে, বাসায় যেয়ে আবার তারা 15 দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। পরবর্তীতে আরও একটি সেট আসবে, এভাবে বাই রোস্টার কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে, যাতে করে চিকিৎসকদের মধ্যেও কেউ যাতে আক্রান্ত না হয় বা চিকিৎসকের মাধ্যমে কেউ যাতে আক্রান্ত না হয়। সেই বিষয়ে কি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এরকম কোনো গাইডলাইন বা প্রোটোকল? আপনি যে পয়েন্টসটা বলেছেন, চীন যেটা করতেছে এটা খুবই সুন্দর, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এইভাবে করা দরকার। সেটা কি করা হচ্ছে? আমাদের টেকনিক্যাল ব্যাপারটা এখনো তো সেভাবে মানে কাজ চলছে, কিন্তু ফুল ফ্লেজের আরম্ভ। আমি জানি যে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এবং চিকিৎসকদের বিভিন্ন সংগঠন, স্বাস্থ্য মন্ত্রণালয়, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে একটি মিটিং হয়েছে, সেইখান থেকে কি কি সিদ্ধান্ত এসেছে? না, ওইভাবে আমরা মিটিং করিনি, আমরা আলাপ করেছি। উনি আমাদের একটা ইনস্ট্রাকশন দিয়েছিলেন, সেটা হলো যে আমাদের 500 ডাক্তার উনি রেডি রাখতে বলেছেন, যে কোনো সময় এই ডাক্তারের মাধ্যমে উনি টেলিমেডিসিন বিষয়টা কি এরকম কাজ না, টেলিমেডিসিন একটা পার্ট হতে পারে, এমন হতে পারে আমাদের সার্ভিস দিতেও যেতে হতে পারে, এরকম আমাদের চিকিৎসক আছে কিনা, তো যদি থাকে তাহলে আমাকে জানাবে, তো আমরা সেই মোতাবেক বাইরের দেশে পাঠানোর জন্য না আমাদের দেশেই ট্রিটমেন্টের জন্য পাঠানো। আর যদি আমাদের 2-4 জায়গায় ট্রেনিং নিতে পারে হতে পারে। এবং কিন্তু আমি শুনেছি চীনের থেকে যেমন আমাদের সরঞ্জাম এসছে, আমাদের চীনের থেকে নার্স ডাক্তারও আসবে আমাদের এখানে, তারা সেবা দিয়ে আমাদেরকে ট্রেনিং দিয়ে যাবে, যাতে আমাদের ডাক্তাররা, আমাদের নার্স বোনেরা, ব্রাদার ভাইরা তারা সেভাবে সার্ভিস দিয়ে কাজ করতে পারেন। তো আমি আপনাকে এটুকু বলতে পারি যে আজকে আমরা কিন্তু বেশ সময় পেয়েছি এই কাজ করার জন্য, সেই মোতাবেক কিছু কাজও আমাদের মন্ত্রণালয় করেছেন। যদি না করতেন তাহলে ধরেন যে আমাদের মৃত্যুর হার কিন্তু এত কম থাকতো না, ওই দিক দিয়ে কিন্তু মৃত্যুর হার আমাদের কয়েকজন। আপনি স্যার জেনে থাকবেন যে যুক্তরাজ্যে কিন্তু প্রতি মিনিটে প্রাণ হারাচ্ছে একজন, মানে প্রতি 13 মিনিটে একজন করে প্রাণ হারাচ্ছে। কি পরিমাণ
রেট, সেই হিসাবটা যদি করে থাকি সেক্ষেত্রে নিশ্চয়ই বাংলাদেশ অবশ্যই একটি ভালো জায়গায় আছে। আমরা চাই আর যাতে একজন রোগীও অন্তত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে, নিশ্চয়ই আমাদের সেই প্রত্যাশা থাকবে। কিন্তু সেই জায়গাটাতে যারা এই যুদ্ধক্ষেত্রে কাজ করছে চিকিৎসকরা, তাদের এখন কিন্তু পুরো, আপনি যদি স্যার ঢাকার চিত্রটা দেখে থাকেন, আপনার বাসায় আসার পথে যে চিত্রটা আমরা দেখেছি, যে চারপাশ একদম এই যে চকবাজার, যে জায়গাটাতে মানুষে সংঘর্ষ হয়, সেই জায়গাটা একদম শূন্য। তো সেক্ষেত্রে সন্ধ্যা নামার সাথে সাথে একটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে। যে চিকিৎসক রাত্রের ডিউটি শেষ করে বাসায় ফিরবে, তার নিরাপত্তাটারও কিন্তু এখানে জড়িত রয়েছে। সেই ক্ষেত্রে কি আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে তাকে বাসায় পৌঁছে দেওয়ার বিষয়টা সুনিশ্চিত করা উচিত নয়? নিশ্চয়ই, ঠিকই বলেছেন। এবং পরিবহনের মাধ্যমে আমি আজকে শুনেছি, ডিজি সাহেবের সাথে আমার কথা হয়েছে, ওনারা যারা সার্ভিস দিচ্ছেন তারা ডিজি অফিসের থেকে তারা একটা কার্ড পাঠিয়ে দিয়েছেন, সেই কার্ডটা দেখালে তাদের ছেড়ে দিবে, ইনস্ট্রাকশন হয়েছে। আর আপনি যে কমিউনিকেশনের কথা বলছেন, যে পরিবহন ব্যাপারেও তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা কালকের থেকে ইমপ্লিমেন্ট করেছেন। আজকে যারা রাত্রে ডিউটি দিবে তাদের জন্য গাড়ি আসবে, গাড়িতে করে নিয়ে যাবে, আবার পরের দিন তাদের গাড়িতে করে পৌঁছে দেবে। এটা কি স্যার সারা বাংলাদেশের সব জায়গাটাতে? এটা আমি ওনাকে এইভাবে জিজ্ঞাসা করি নাই যে সারা বাংলাদেশে কিনা, তো ঢাকাতে এটা আরম্ভ হয়ে গেছে, তাও মানে এটা স্বাভাবিক কারণে সব জায়গায় হওয়ারই কথা। এই ইনস্ট্রাকশনে তো ডিজি সাহেব তার জেলা পর্যায়ে সবাইকে দিবেন বলে আমার বিশ্বাস। তাও মনে হয় সেটা আমাদের খুব একটা গ্যাপ হবে না, এটা অবশ্যই করা দরকার। এবং উনিও তো আমাদের ডিজি সাহেব তো একজন ডাক্তার, তারা তো একটা উপলব্ধি আছে এবং সে নিশ্চয়ই যেমন দিনরাত পরিশ্রম করে কাজগুলো করছেন, আমাদের মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়রা দিনরাত পরিশ্রম করে এই কাজগুলো করছেন, নিশ্চয়ই এটা ভুল হওয়ার কথা না। তবে আমি বিশ্বাস করি যে ওনাদের কোনো কাজে যদি আমাদেরকে ইনফরমেশন করেন, আমরাও তড়িৎ গতিতে যে ওনাদের সাথে কথা বলে সমন্বয় করে এই কাজগুলো যাতে সুন্দরভাবে বাংলার মানুষের জন্য যদি করা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, আজকে যদিও আমরা মুজিব দিবস পালন করছি, কিন্তু আজকে 17ই মার্চ আমরা সারা দুনিয়ায় মানুষ যেভাবে তাকিয়েছিল আমরা করব, কিন্তু এই করোনা ভাইরাসের কারণে আমাদের প্রোগ্রাম কিন্তু আমরা একেবারে শর্ট করে নিয়ে এসেছি, সংক্ষিপ্ত করেছি। এবং আমি বিশ্বাস করি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার অনেক কাজ কমিয়ে তিনি কিন্তু মূল অ্যাটেনশনটাই করোনা ভাইরাসের উপরে দিয়েছেন এবং ওনার মনিটরিংয়ের কন্টিনিউয়াস প্রসেসে উনি মনিটরিং করছেন, যে আমার মনে হয় ওনার ইনস্ট্রাকশন এই মনিটরিংয়ের ভিতর দিয়ে নিশ্চয়ই আমাদের সকল সমস্যা এই করোনার রোগীদের ব্যাপারে নিশ্চয়ই আমরা করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। স্যার, আরেকটি প্রশ্ন এখানে থেকেই যায়, সেটি হচ্ছে যে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মী, নার্সের যারা চিকিৎসা ক্ষেত্রে সরাসরি যুক্ত আছেন, তো তাদের এই করোনা স্ক্রিনিং করার ক্ষেত্রে কোনো নির্দেশনা আছে কিনা? অর্থাৎ যারা চিকিৎসা দিচ্ছে, চিকিৎসা দিয়ে বাসায় ফিরবে, তাদেরকে স্ক্রিন সর্ট আউট করা হচ্ছে কিনা, হোয়েদার হি ইজ এফেক্টেড অর নট, এই বিষয়টার বিষয়ে কোনো আইডিসিআর অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা রয়েছে কিনা তাদেরকে স্ক্রিনিং করার বিষয়ে কিট দিয়ে? সেভাবে নির্দেশ মনে হয় এখনও তারা সিদ্ধান্তটা সেভাবে নেন নাই কিংবা হচ্ছে না। তো আপনি যে প্রস্তাবটা দিলেন অবশ্যই এটা করণীয়, এটা করলে ডাক্তারদের জন্য ভালো হবে। এবং আমার সর্বশেষ কথা, যে আমাদের ডাক্তাররা যেভাবে সার্ভিস দেন, এই সার্ভিসের ভিতর দিয়ে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তাই আমি সরকারকে অনুরোধ করব যে সরকার, যেমন ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রী ডাক্তারদের ব্যাপারে যে ইন্স্যুরেন্সের কথা চিন্তা করেছেন, আমাদের সরকারও যদি সে ব্যাপারে করেন তাহলে ডাক্তারদেরকে একটু উৎসাহিত দেওয়া হবে এবং তারা পুরো উদ্যমে কাজগুলো অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য, সেবা দেওয়ার জন্য তারাও করবে। আর আপনি যেটা জানতে চেয়েছেন, আমার মনে হয় এটা আমার মাথায় রইল, আমি যদি আবার পরবর্তীকালে কালকে যদি আমার সাথে ডিজি কিংবা মন্ত্রী মহোদয়ের সাথে দেখা হয়, আমি এই কথাটা উপস্থাপনা করে বিএমের পক্ষ থেকে নিশ্চয়ই তাকে জানাবো এবং এটা ইমপ্লিমেন্ট করার জন্য অনুরোধ করব। আমরা স্যার একেবারে আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। সর্বশেষ আমাদের চিকিৎসক সমাজ, আমাদের সাধারণ জনগণ উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এই মহামারীর সময় এই ক্রান্তি লগ্নে আপনার কি বার্তা রয়েছে স্যার? এই ক্লান্তি লগ্নে এই করোনার এর ব্যাপারে আমি
আমার চিকিৎসকদের অনুরোধ করব যে আমি জানি ওনারা অনেক কষ্ট করছেন, আর যেহেতু সেবার প্রতি নিয়ে এই চিকিৎসা সত্ত্বে তারা ভর্তি হয়েছেন, কাজ করেছেন, ডাক্তার হয়েছেন, তাদের সেবাটা যেন বাংলার মানুষ পায়। তাদের সকল প্রচেষ্টার ভেতর দিয়ে যত তারা চেষ্টা করবেন, প্রচেষ্টা করবেন, যতই তারা ভালো সার্ভিস দিবেন, যতই তারা দিনরাত পরিশ্রম করবেন, রোগীর জন্য নিশ্চয়ই ভালো হবে, বাংলার মানুষের জন্য ভালো হবে, এবং আল্লাহ তাআলা নিশ্চয়ই তাদেরকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবার জন্য, এই সেবা দেওয়ার জন্য উনিও একটা কিছু পুরস্কার দিবেন বলে আমার বিশ্বাস। আপনাকে ধন্যবাদ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জয় হোক। আজকের এই রাজ টিভিকে আমি আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। Thank you. প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যাবার আগে বলবো, স্যারের সাথে কণ্ঠ মিলে বলতে চাই যে আসুন আমরা এই মহামারীর সময় প্রত্যেকে তার নিজ নিজ জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিই, আমরা সচেতন হই, আরেকজনকে সচেতন করি, এবং আমাদের এই করোনার মতো মহামারী থেকে আমাদেরকে জয় ছিনিয়ে আনি, এবং অবশেষে আমরা প্রত্যাশা রাখি আর যেন একজন মানুষও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং রাজ টিভির সাথেই থাকুন। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.